আমরা 2-1 মিনিট অপেক্ষা করি, আরো যারা জয়েন করছেন তারা জয়েন করার পর আমরা শুরু করবো। আচ্ছা স্টুডেন্টস, আমি আপনাদেরকে দুটো ফাইল শেয়ার করছি ক্লাসে। এই দুটো ফাইলের মধ্যে আপনারা দেখবেন, একটা হচ্ছে স্যাম্পল কেস, একটা মিস কেসের একটা ড্রাফটিং স্যাম্পল আমরা দিয়েছি, আর আরেকটা হচ্ছে আপনাদের যা কেসটা, অর্থাৎ যেটার ভিত্তিতে আপনারা অ্যাসাইনমেন্টটা করবেন। এই দুটো জিনিস দিয়েছি। আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনারা এই দুটো ফাইলই একটু খুলে রাখেন, মোবাইলে বা ল্যাপটপে যেভাবে দেখছেন, খুলে একটু সামনে রাখলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। প্রথমে আমি বলি অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে হবে। এখানে আপনাদেরকে একটা ফিকটিশিয়াস কেস দেওয়া হয়েছে, একটা সিভিল ম্যাটার। এই কেসের আলোকে আপনারা একটা মিস কেস ড্রাফট করবেন। অর্থাৎ আমরা যে স্যাম্পল ড্রাফটটা দিয়েছি, এই ড্রাফটের মধ্যে আপনাদের এই ফ্যাক্টস এর আলোকে আপনারা একটা সাবমিশন লিখবেন, এবং যেভাবে নাম ঠিকানা যেভাবে লিখতে হয় সেভাবে লিখবেন। এইটা লিখে এরপরে এই কেসটাই আপনারা কোর্টে প্রেজেন্ট যেভাবে করতে হয় ঠিক সেভাবে না হলেও আমি বলে দিব যে কিভাবে আপনারা কোর্টে প্রেজেন্ট করবেন। সো অ্যাসাইনমেন্টের অ্যাসপেক্ট থেকে এই যে ড্রাফটিংটা আপনারা করবেন এই কেসটার, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর এরপরে যখন এটা কোর্টে প্রেজেন্ট করা হবে, যখন আপনারা কোর্টে এই যে সাবমিশন গুলো দিবেন, সেটাই হবে আপনাদের প্রেজেন্টেশন। প্রথমে আসেন আমরা কেসটা একটু দেখি, কেসটা কি বলা হয়েছে। আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা যারা এখানে আছেন তাদের জন্য সুবিধা হবে, আর যারা নাই তাদেরকে হয়তো আপনারা ব্যাখ্যা করে দিতে পারবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি একটু পড়েন জোরে, তাহলে সুবিধা হয় আর কি, আমি তাহলে সহজে ব্যাখ্যা করে দিতে পারবো আর কি। একটা একটা করে প্যারা আপনারা যদি একটু পড়তে শুরু করেন কাইন্ডলি, এনিওয়ান। The plaintiff, Mr. Abdul Karim, a businessman based in Chittagong, filed title suit number 812 of
2025 before the 3rd Joint District Judges Court, Dhaka, seeking specific delivery of possession of and movable property under Section 8 of the Specific Relief Act 1877. ওকে, আচ্ছা, একটা জিনিস থামাই এখানে। মূলত একজন বিজনেসম্যানের নাম এবং পরিচয় এখানে দেওয়া আছে। উনি হচ্ছেন প্লেইন্টিফ হিসেবে উনি কেসটা ফাইল করেছেন। টাইটেল স্যুট নাম্বার 812, কোর্টের নামও দেওয়া আছে 3rd জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট। কি সাবজেক্ট ম্যাটারে কেসটা হয়েছে এটাও এখানে দেওয়া আছে, অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এটা নিশ্চয়ই আপনারা পড়েছেন। সেকশন 8 হচ্ছে ডেলিভারি অফ পজেশন অফ এন ইমুভেবল প্রপার্টি। তার একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তির পজিশন তিনি হারিয়েছেন যেভাবেই হোক, এইটার পজিশন তাকে যেন বুঝিয়ে দেওয়া হয়, সে কারণেই তিনি মামলাটা করছেন। থ্যাংক ইউ। আপনি পরের প্যারাটা যদি পড়তেন। The plaintiff claimed that he is the lawful owner of a residential flat located at house number 12, Road 5, Greenview Residential Area, Dhaka. After the purchase, the plaintiff allowed the defendant, Mr. Saifuddin, an insurance broker who is a distant relative, to temporarily live in the flat for a period of 6 months due to the defendant's financial hardship. Mr. Saifuddin needs to travel a lot due to his professional commitments. ওকে, এখানে কিন্তু যার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে তার নাম, পরিচয় এবং তার পেশার একটা বর্ণনা দেওয়া আছে। আপনারা এই ফ্যাক্টের প্রতিটা সেন্টেন্স মাথায় রাখবেন, কারণ এখান থেকে আপনারা আপনাদের গ্রাউন্ডস গুলো সেট আপ করতে পারবেন। তাহলে উনি একটা ফ্ল্যাটের মালিক। এই ফ্ল্যাটের কেনার পরে উনি হচ্ছে ওনার দুঃসম্পর্কের একজন আত্মীয়কে, যার একটু টাকা পয়সা নিয়ে টানাটানি যাচ্ছে, তাকে হচ্ছে এই ফ্ল্যাটে 6 মাসের জন্য থাকতে দিচ্ছেন। ওনার পেশা হচ্ছে ইন্স্যুরেন্সের ব্রোকার এবং কাজের জন্য তাকে বেশ কিছুদিন ঢাকার বাইরে হোক বা যেভাবেই হোক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়। ভেরি গুড। প্যারাগ্রাফ 3। After the expiration of the agreed 6-month period in August 2024, the defendant refused to vacate the flat. Despite multiple requests and legal notices, the defendant continued to occupy the property without any legal right, title, or interest. Thereafter, the plaintiff filed the present suit seeking specific delivery of possession of the immovable property. ওকে, সো 6 মাসের টেনিউর যেটা ছিল, আমরা বলছি 6 মাসের পরে অগাস্ট 2024-এ 6 মাস আপনার পূরণ হয়ে গেছে। কিন্তু ওই ডিফেন্ডেন্ট সাইফুদ্দিন সাহেব তিনি ফ্ল্যাটটা ছাড়ছেন না কোনোভাবেই। তিনি ফ্ল্যাটটা দখল করে আছেন। যতই নোটিশ দেওয়া হোক, যতই চিঠি দেওয়া হোক, যতই অনুরোধ করা হোক, তিনি ফ্ল্যাট ছাড়ছেন। তো এর প্রেক্ষিতে এখন আব্দুল করিম সাহেবকে একটা মামলা করতে হলো কোর্টে, যাতে করে তাকে এই ফ্ল্যাটের পজিশন বুঝিয়ে দেওয়া হয়। ওকে, প্যারাগ্রাফ 4। It appears that summons were properly served upon the defendant on 10/10/2025, but he failed to appear before the court on the scheduled date. The court, after being satisfied with proof of service, proceeded expert on 15 November 2025. The court passed an expert decree directing the defendant to deliver the possession of the said flat to the plaintiff within 30 days. ওকে, এবার হচ্ছে প্রসিডিউরাল হিস্ট্রি অফ দ্য কেস। দেখা যাচ্ছে যে সমনগুলো যথাযথভাবে সার্ভ করা হয়েছিল 10/10/2025-এ, কিন্তু সমন দেওয়ার পরেও আমাদের সাইফুদ্দিন সাহেব কোর্টের সামনে আসলেন না। না আসার ফলে কি হলো, কোর্ট তখন এক পর্যায়ে এক্সপার্টে ডিক্রি দিয়ে দিচ্ছে। এক্সপার্টে ডিক্রি দিয়ে দিয়ে, অর্থাৎ একতরফা ডিক্রি, যেটা আমরা আলোচনা করেছি। যদি যথাযথভাবে সমন সার্ভ হওয়ার পরেও বিবাদী পক্ষ কোর্টে অ্যাপিয়ার না করে, আপনারা জানেন, আমরা দেখেছি অর্ডার 9-এর মধ্যে আছে এটা। না, অর্ডার 9-এ না, এটা আছে হচ্ছে যে কোর্ট সমন যদি পাওয়ার পরেও অ্যাপিয়ার না করে, তখন এক্সপার্টি ডিক্রি জন্য অর্ডার দিয়ে দিতে পারবেন এবং অ্যাকর্ডিংলি
15/11/25 একটা ডিক্রি পাস করা হলো, যে ডিক্রির মাধ্যমে একতরফা ভাবে কোর্ট ডিসিশন দিয়ে দিলেন যে হ্যাঁ, এই ফ্ল্যাটের তাকে আপনি পজিশন তাকে আপনি বুঝিয়ে দেন, অর্থাৎ আপনি ফ্ল্যাটটা ছেড়ে দেন। আচ্ছা, এবার প্যারাগ্রাফ 5 এ আসেন। Mr. Saifuddin appointed you as his legal counsel and stated the following: he did not receiving any notice of the case because he was in Rajshahi from 7 October 2025 to 12 October 2025. Mr. Abdul Karim verbally informed him that he can stay in the flat for 1 year, but all of a sudden he is changing his commitment and filed this suit with malafide intention. Number 3, he had a telephone conversation with Mr. Abdul Karim on 30 October 2025 and again on 5 November 2025, where he said that he will need to live in the flat for a few more months. However, during these conversations, Mr. Abdul Karim never disclosed that he had filed a case against him. ওকে, সো নাও আপনার ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি আমার পক্ষে লিগ্যাল কাউন্সিল হয়ে এই মামলাটা আপনি ফাইট করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে তার পক্ষের যে ফ্যাক্টস গুলো আছে সেগুলো বলছে। কি কি বলছে? প্রথমত সে বলছে যে সে সমনটা পায়নি। সে জয় তারিখে সমনটা সার্ভ হয়েছিল, আপনারা দেখেন ডেটটা দেওয়া আছে 10/10/2025 অ্যাজ পার কোর্টস রেকর্ড সমন সার্ভ হয়েছে। ওনার ক্লেম হচ্ছে উনি 7/10/25 থেকে 12/10/25 অর্থাৎ এই 5 দিন রাজশাহীতে ছিলেন, তার বাসায় অথবা তার ফ্ল্যাটে তিনি ছিলেন না। তার মানে 10/10 তারিখে যখন এই কোর্টের অর্ডারটা সামনটা ইস্যু হয় তখন তিনি তার বাসায় ছিলেন না। এটা 1 নম্বর ফ্যাক্ট। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে ভেরি ক্লেম অফ দ্য কেস। এখানে কেসটা ছিল কি যে আমি আমার ফ্ল্যাটটা ওকে 6 মাসের জন্য থাকতে দিয়েছি, কিন্তু 6 মাস পর সে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে না। এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আমাকে উনি 1 বছরের জন্য থাকতে দিয়েছেন, কিন্তু এখন হঠাৎ করে তিনি তার কমিটমেন্ট চেঞ্জ করছেন এবং একটা দুরভিসন্ধি নিয়ে, ম্যালাফাইড ইন্টেনশন অর্থাৎ দুষ্ট অভিসন্ধি নিয়ে তিনি এই কেসটা ফাইল করেছেন। এরপরে তিনি কি বলছেন এটার সাপোর্টে যে তিনি যে দুষ্ট অভিসন্ধি নিয়ে কাজ করেছেন এটার একটা উদাহরণ হিসেবে তিনি দিচ্ছেন যে তিনি মিস্টার আব্দুল করিমকে 30/10/25 একবার কল করেছিলেন, আবার 5/11/25 আরেকবার কল করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এই ফ্ল্যাটে তাকে আরো কয়েক মাস থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ তিনি যেটা আগেই বলা হয়েছে তিনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল অবস্থানে আছেন এবং তাকে অনেক ট্রাভেল করতে হয় ইত্যাদি ইত্যাদি। সো এই যে কনভারসেশন গুলো যখন হচ্ছে তখন কিন্তু মিস্টার করিম একবারও বললেন না যে ভাই আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে দিছি, এত তারিখে ডেট আছে, আপনি কোর্টে আসেন। এই 2টা দিনের একটা দিনেও কিন্তু তিনি তাকে এই বিষয়ে ইনফর্ম করলেন। নাও ফাইনাল ইনস্ট্রাকশন হচ্ছে প্রিপেয়ার এ পিটিশন অন বিহাফ অফ দ্য ডিফেন্ডেন্ট মিস্টার সাইফুদ্দিন ফর রিভোকিং দি এক্স পার্টি ডিক্রি ডেটেড 15/11/2025। সো দিস ইজ দি কেস। কেসের বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো বুঝতে অস্পষ্টতা আছে কিনা, এটা একটু আমাকে বলুন। স্যার, এই যে এই কেসটা তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারাতে করা হয়েছে, রাইট। কিন্তু এটা যেহেতু স্যার হচ্ছে দখল পুনরুদ্ধারের মামলা বা বলতে গেলে উচ্ছেদের মামলা, এটা 9 ধারায় কেন হলো না? ওকে, ভেরি গুড। এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে করতে হবে যে কেন 8-এ আসলো, কেন 9 আসলো না। এটাও আপনারা স্যার, করলে তাহলে কি চলবে। আমরা দ্য কেস মানে ওই এটা যে মিস আপনারা কিন্তু কেসের দিকে নিয়ে যেতে পারবো? আমি বলেছি কিন্তু যে প্রত্যেকটা সেন্টেন্স আপনাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে প্রপারলি, এবং এর মধ্যে আপনার ক্লায়েন্টের জন্য আপনি কিন্তু রেমেডি বের করার চেষ্টা করতে পারবেন। আমি এটুকুই বললাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। স্যার, আরেকটা বিষয় যদি ক্লিয়ার করতেন, হ্যাঁ, প্লিজ। আমরা এই যে এক্সপার্টি ডিগ্রি যেটা আসলো, এটা কি মিস হুম। মিস কেসের আন্ডারে, মানে এই কেসটা মিস কেস, এটা দেখাই কি এটা কি অ্যাড করতে পারবো?
ইয়েস, এটাই হচ্ছে মানে আপনাদের স্ট্র্যাটেজিক বিষয়। কারণ ডিক্রি হওয়ার অর্থ কি? ডিক্রি হওয়ার অর্থ কিন্তু ওই যে 812 নম্বর স্যুট, এটা কিন্তু ডিক্রি হয়ে গেল, অর্থাৎ মামলা কিন্তু শেষ। মামলা শেষ হওয়ার পরে এখানে কিন্তু যেহেতু মামলা শেষ, তাহলে আপনি এই মামলায় আবার কিভাবে নতুন করে জিনিস আনবেন? সুতরাং আপনাকে একটা মিসেলেনিয়াস কেস ফাইল করতে হবে। এই কেসটা অ্যারাইজিং আউট অফ দ্যাট আগের কেস, অর্থাৎ ওই 812 নম্বর কেস থেকে উদ্ভূত, কিন্তু নতুন নাম্বার পড়বে, নতুন ভাবে ফাইল হবে, সবকিছু নতুন ভাবে হবে। একটা মিসেলেনিয়াস কেস ফাইল করে এরপরে হচ্ছে আপনারা সেখানে এই ডিক্রিটাকে বাতিল করার জন্য আবেদন করতে পারেন। স্যার ক্লিয়ার হয়েছে? সেক্ষেত্রে আগের মামলার যে বিবাদী সে তো নতুন মামলার বাদী হয়ে যাবে। এক্স্যাক্টলি। আমরা এখন ওই পিটিশনের মধ্যে আসি, ওখানে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর কারো অন্য কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এবার আমরা আসেন আমাদের যে ড্রাফটিং স্যাম্পলটা আমরা দিয়েছি, এই স্যাম্পলটা আপনারা একটু দেখবেন। এখানে আমরা আগে স্যাম্পল ড্রাফটে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই, যে জিনিসটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লেইনটিফ করিম সাহেব মামলা করেছেন সাইফুদ্দিন সাহেবের বিরুদ্ধে। ওই মামলায় একটা একতরফা ডিক্রি হয়ে গেছে, মামলাটা কিন্তু শেষ। এখন সাইফুদ্দিন সাহেব ওই মামলাটার ডিক্রিটা বাতিল করে মামলাটা আবার পুনরুদ্ধার করে মামলাটায় ট্রায়ালে ফিরে যেতে চান। এটা হচ্ছে সাইফুদ্দিন সাহেবের কেস। সুতরাং এখন কোর্টের সামনে সাইফুদ্দিন সাহেব কিন্তু পিটিশনার হয়ে আসবেন, আর করিম সাহেব তিনি থাকবেন এই মামলার জবাবদাতা বা বিপরীত পক্ষ। এইভাবে কিন্তু মামলাটা আসবে। এবার আপনারা আসেন বিফোর দি থার্ড কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, উপরে লেখা আছে, আর ড্রাফটিং স্যাম্পলটার কথা বলছি। সিভিল মিসেলেনিয়াস কেস নাম্বার এত অফ 2025 অ্যারাইজিং আউট অফ টাইটেল সুট নাম্বার 812 অফ 2025। এখানে কিন্তু সিভিল মিসেলেনিয়াস কেসটা হচ্ছে অ্যারাইজিং আউট অফ এত ইন দি ম্যাটার অফ নেম অফ পার্টি ডিফেন্ডেন্ট পিটিশনার। এখানে আমাদের এই যে কেসটা আমরা পড়লাম এবং এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, ডিফেন্ডেন্ট পিটিশনার কে বলেন তো? একটু সাইফুদ্দিন স্যার। চিন্তা করে বলেন। স্যার মিস্টার সাইফুদ্দিন প্রথম কেসে ডিফেন্ডেন্ট ছিল। ওকে, ভেরি গুড। অর্থাৎ মিস কেসে তিনি ছিলেন ডিফেন্ডেন্ট, আর এই কেসে তিনি কি? এই কেসে তিনি পিটিশনার হচ্ছেন। সুতরাং প্লেনটিফ স্যার। মিস্টার সাইফুদ্দিন হবেন এই কেটে ডিফেন্ডিং পিটিশনার। এখানে মিস্টার সাইফুদ্দিনের সাথে আপনারা তার একটা ফিকটিশিয়াস ঠিকানা অ্যাড করে দিতে পারেন। ওই যে ফ্ল্যাটের ঠিকানাটা আপনারা লিখে দিতে পারেন, কারণ শুধু নাম দিয়ে কখনো মামলা হয় না, নামের সাথে ঠিকানা, বাবার নাম, মায়ের নাম এগুলো লাগে, এগুলো আপনারা ফিকটিশিয়াসলি অ্যাড করে দিতে পারবেন আপনাদের সুবিধা মতো। আচ্ছা, ভার্সাস এখানে কি আছে? নেম অফ পার্টি প্লেন্টিফ অপোজিট পার্টি, এখানে কার নাম হবে? এখানে কিন্তু মূল আব্দুল মামলার করিম যিনি স্যার। প্লেন্টিফ, এক্স্যাক্টলি মূল মামলার যিনি প্লেন্টিফ, এবং এই মামলায় যিনি অপোজিট পার্টি হচ্ছেন, অর্থাৎ আব্দুল করিম সাহেব। ওনারও নাম ঠিকানা ফিকটিশিয়াস একটা নাম ঠিকানা আপনারা আব্দুল করিম ঠিক রেখে বাকিটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে কি হয়? এটাকে বলা হয় কজ টাইটেল। পরের যে ধাপটা আছে, আপনারা ড্রাফটিং কোর্স করেছেন কিনা আমি শিওর না, বাট নিশ্চয়ই করে থাকলে এটা আপনারা দেখতে পাবেন। অ্যান অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার আন্ডার, আপনাদের লিগ্যাল বেসিস হচ্ছে এইটা, অর্ডার 9 রুল 13। এইটা আপনারা একটু দেখে নেবেন এখানে কিভাবে কি বলা আছে। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে যে 3টা গ্রাউন্ড থাকলে আমরা একতরফা ডিগ্রি রিভোকের আবেদন করতে পারি। এক হচ্ছে যে আমি সমনটা পাই নাই, 2 নম্বর হচ্ছে আমার এই বিষয়ে নলেজ ছিল না, 3 নম্বর হচ্ছে অন্য আদার কোনো ফ্যাক্টস যদি থাকে। এটা আমরা যতটুকু মনে পড়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আপনারা অর্ডার 9 রুল 13টা দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অফ দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 ফর রেভোকেশন অফ এক্স পার্টি ডিগ্রি।
একতরফা ডিক্রি বাতিলের জন্য অর্ডার 9 রুল 13 এর অনুসারে আবেদন। দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার শেওয়েত। শেওয়েত একটা ল্যাটিন শব্দ, এটা আপনারা জানেন। এটার মানে হচ্ছে যে এটা এক ধরনের এই টার্মটার এক্সাক্ট মিনিং, এটা ল্যাটিন টার্ম যেহেতু অনেক পুরাতন একটা শব্দ, বলার অর্থ হচ্ছে যে আই এম সেইং দ্যাট, আই এম সেইং সামথিং, এরকম একটা শব্দ। অর্থাৎ শেওয়েত দিয়ে বোঝানো হয় যে আমার বক্তব্য হলো নিম্নরূপ, এই টাইপের একটা বিষয়। আচ্ছা, কি বলা হচ্ছে? দ্যাট ইন দ্য ইনস্ট্যান্ট কেস which is the title suit number 812 of 25 is filed under এত of section এত by the plaintiff opposite party। এখানে আবার আপনারা নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নামটা লিখবেন, পেশা লিখবেন, যিনি প্লেইনটিফ। আবারও বলছি, প্লেইনটিফ কে ছিল এই মামলার? তৎকালীন প্লেইনটিফ, জি, প্লেইনটিফ অপোজিট পার্টি করিম সাহেব, তার নামটা লিখবেন। এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার, অর্থাৎ আপনার ক্লায়েন্টের পরিচয় আপনি এখানে প্যারাগ্রাফে প্লেইনলি লিখবেন সুন্দর করে। আচ্ছা, এখন হচ্ছে সাবজেক্ট ম্যাটার, আপনি কেসটাকে প্রেজেন্ট করবেন। দ্যাট দি ইনস্ট্যান্ট কেস ইজ অ্যাবাউট, এখানে কিন্তু আপনাকে একতরফা মানে শুধু ছোট্ট করে 2 লাইন আপনি যদি লিখে দেন যে এখানে একটা ফ্ল্যাট পুনরুদ্ধারের মামলা হয়েছে এত আইনের এত অনুসারে ইত্যাদি ইত্যাদি, এইটা কিন্তু হবে না। এখানে আসবে হচ্ছে আপনার কেসটা টোটাল একটা ডেসক্রিপশন, অর্থাৎ যে কি জিনিসটা আমরা আপনার কেসের মধ্যে দিয়েছি, আপনি খুব সুন্দর সামারি করে এই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করবেন এক প্যারার মধ্যে। অর্থাৎ কবে থেকে কি হলো, কিভাবে কি হলো, কেন কেসটা ফাইল করা হলো, প্রসিডিউরাল হিস্ট্রি কি, সাবজেক্টের হিস্ট্রি কি, ফ্যাকচুয়াল হিস্ট্রি কি, ইত্যাদি ইত্যাদি একটা প্লেন প্যারাগ্রাফে কিন্তু নিয়ে আসতে হবে। এখানে আপনারা সাবজেক্ট ম্যাটারটা লিখবেন। 3 নম্বরে এটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, যে সিন্স দ্য ডিফেন্ডেড পিটিশনার ইন দ্য ইনস্ট্যান্ট টাইটেল সুট অফ 812 was not aware of the case or its development, the honorable court entered into an ex parte decree against the defendant petitioner by its order number 7 অত এত এত। অর্থাৎ আমরা এখানে বলে দিচ্ছি যে মানে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে এখানে লিখছেন যে যেহেতু তিনি এই কেসটা সম্পর্কে জানতেন না এবং এর ডেভেলপমেন্ট কি হচ্ছে কিছুই টের পান নাই, তো কোর্ট 15/11/2025 তারিখে একটা এক্স পার্টি ডিক্রিতে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, 4 নম্বর গ্রাউন্ডে আমরা জাস্ট একটা সাবমিশন দিচ্ছি। It is submitted that for the sake of justice, it is imperative that ex parte decree dated এত against the defendant petitioner should be revoked, and the defendant petitioner should be given the chance to present its case before the court for the following grounds। এইবার এখানে এসে আপনারা গ্রাউন্ডস গুলো আপনাদের মতো করে লিখবেন। এখানে গ্রাউন্ডস গুলোর মধ্যে আপনারা যে যে গ্রাউন্ডস দিতে চান, আমরা ফ্যাক্টস এর মধ্যে বলেছি, আপনারা অর্ডার 9 রুল 13টা দেখবেন, আপনারা কোনো কেস ল দেখতে পারেন। এইখানে সম্পূর্ণভাবে আপনাদের মুনশিয়ানা। আমরা এখানে 4টা গ্রাউন্ডস এর পয়েন্ট রেখেছি, বাট আপনারা যদি আরো বেশি দিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, বেশি গ্রাউন্ডস দিতে পারেন, কোনো সমস্যা নেই। 4টা রেখেছি, মিনিমাম 4টা বা মিনিমাম 3টা গ্রাউন্ডস আপনাদেরকে দিতেই হবে। এই গ্রাউন্ডস গুলো লিখে এরপরে হচ্ছে আপনারা প্রেয়ার পোর্শনে চলে আসবেন। Wherefore the learned court would graciously be pleased to, দুটো প্রেয়ার করছি আমরা, pass a decree declaring that the ex parte decree dated এত is hereby set aside and grant such other case or further relief ইত্যাদি ইত্যাদি, এইভাবে আর কি। সো এটা হচ্ছে প্রেয়ার। আর পরেরটা হচ্ছে একদম জেনারিক প্রেয়ার, বিতে যেটা আছে, গ্র্যান্ট সাচ আদার কেস অর ফার্দার রিলিফ, এটা সবসময় প্রত্যেকটা ইয়েতেই থাকে। আর ফর হুইচ কাইন্ডনেস দ্য প্লেন্টিফ হ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাট এভার প্রে, এটা থাকবে। নিচে হচ্ছে এফিডেভিট, এফিডেভিটের জায়গায় আই ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে হচ্ছে আপনার ডিফেন্ডেন্ট পিটিশনার অর্থাৎ সাইফুদ্দিন সাহেবের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি, এগুলো আবার আপনারা লিখে দিবেন। এরপরে প্রয়োজনে আপনারা সাইন টাইন করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে আর কি। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের ড্রাফটিং স্যাম্পল। এটা যে একদম অ্যাকুরেট বা কোর্ট এভাবেই ফলো হয়, নট নেসেসারিলি, কিন্তু এখানে আপনি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা একটা মোটা দাগে এরকম একটা ফরম্যাট দেওয়া হয়েছে, যাতে আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে এই গ্রাউন্ডস গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। সো আমরা স্যাম্পলটা পুরোটাই দিয়ে দিয়েছি। মোটা দাগে আপনাদের কাজ হবে দুটো, তিনটা। এক হচ্ছে যে নাম ঠিকানাগুলো প্রপারলি লেখা, 2 নম্বর হচ্ছে
যে কেসটা আমরা দিয়েছি এটার সামারিটা খুব চমৎকারভাবে নিয়ে আসা। 3 নাম্বার হচ্ছে মূল কাজ যেটা একতরফা ডিক্রি কেন রদ হবে এইটার গ্রাউন্ডস গুলো 1, 2, 3, 4, 5, 6 করে যতগুলো আপনারা দিতে চান ততগুলো গ্রাউন্ডস এখানে আপনারা নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের মূল টাস্ক। এরপরে আমরা যেটা করব আপনারা যখন এটা জমা দেবেন হোপফুলি আগামী শনিবার ইনশাল্লাহ আমরা, অথবা যদি আমরা এই সপ্তাহেই একটা ফিজিক্যাল ক্লাস স্লট পেয়ে যাই, না এই সপ্তাহে ফিজিক্যাল ক্লাসের স্লট পেলে সেখানে আমরা ভিন্ন জিনিস ডিসকাস করব, কিন্তু আগামী শনিবারে অর্থাৎ আপনারা ফ্রাইডে পর্যন্ত সময় পাচ্ছেন। আজকে হচ্ছে রবিবার, শুক্রবার পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন এই পুরো জিনিসটাকে গোছানোর জন্য। আমাকে শুক্রবার রাত 12টার মধ্যে আপনারা গ্রুপে হার্ড কপি গুলো জমা দিবেন, অর্থাৎ পিডিএফ আকারে হোক যেভাবেই হোক আপনারা একটা হাতে লেখার প্রয়োজন নেই, আমি যেহেতু এভাবে টাইপ করে দিয়েছি আপনারা যদি সম্ভব হয় সবাই টাইপ করে লিখলেই আসলে ভালো হবে। তো পিডিএফ কপিগুলো আপনারা গ্রুপে দিয়ে দিবেন। আর শনিবারের ক্লাসে আপনারা সবাই এটা একটা প্রিন্টেড কপি নিয়ে আসবেন। এখানে কোনো বাধাই করা উপরে সাবমিটেড টু, সাবমিটেড বাই ইত্যাদি ইত্যাদি লেখার দরকার নাই। আপনারা আপনাদের প্রত্যেকের স্টুডেন্ট আইডি এবং নাম্বারটা হচ্ছে অ্যাডভোকেট, একদম চতুর্থ পৃষ্ঠায় দেখেন অ্যাডভোকেট যেখানে দেয়া আছে এইখানে আপনারা লিখে দেবেন। অ্যাডভোকেটের জায়গায় আপনার নাম, আপনার আইডি নাম্বার ইত্যাদি ইত্যাদি এইগুলো সহ হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। তাহলে জিনিসটা প্রপার একটা কেসের ফরম্যাটে থাকবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে মোটা দাগে আমাদের আলোচ্য বিষয়। আপনাদের যদি এটার উপরে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আমি যে গ্রাউন্ড গুলো উল্লেখ করবো এগুলো সাপেক্ষে হ্যাঁ, কি আমার প্রমাণ রাখতে হবে নাকি আমি ইচ্ছা মতো গ্রাউন্ড উল্লেখ করতে পারবো? প্রমাণ যদি বলেন যে না আমি যে এই এত তারিখ থেকে এত তারিখে রাজশাহীতে ছিলাম, এই যে আমার বাসের টিকিট ইত্যাদি, এগুলো প্রয়োজন নেই। এগুলো কোনো প্রমাণ আপনার উপস্থাপন করার প্রয়োজন নেই, বাট আপনি এটা অ্যাসার্ট করবেন ফ্যাক্টস এর মধ্য দিয়ে যে আমি যে ঢাকায় ছিলাম না, আমি এত তারিখ থেকে এত তারিখ আমার একটা হোটেলে ছিলাম, এই হোটেলের বুকিং রেজিস্টার আমার কাছে আছে বা বুকিং রেজিস্টারে এটার প্রমাণ আছে, অথবা আমি এই নোটিশ পাই নাই আমার বাসার লোকজন আমাকে কনফার্ম করছে, এইভাবে একটা এভিডেন্সিয়াল স্টেটমেন্ট আকারে দিবেন। মানে আপনারা হচ্ছে মূলত এই 4, 5, 6 পৃষ্ঠাই আপনারা সাবমিট করবেন। অ্যাডিশনাল কোনো তথ্য প্রমাণ আকারে কোনো কিছু আপনাদের প্রেজেন্ট করার প্রয়োজন নেই। তবে এটা যদি আপনার গ্রাউন্ড হয় যে হ্যাঁ আমি আসলে এই অ্যাডিশনাল এভিডেন্স গুলোর উপরে রিলাই করতে চাচ্ছি, তাহলে ডেফিনেটলি আপনারা এটা আপনাদের সাবমিশনে লিখতে পারবেন, কিন্তু ফিজিক্যালি কোনো কিছু প্রেজেন্ট করার বা কোনো এভিডেন্স তৈরি করার দরকার নেই। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে অংশ নেওয়ার জন্য। আমরা স্যার আশা করি, হ্যাঁ বলেন। স্যার আমাদের হচ্ছে মিডের মার্কটা হচ্ছে ফার্স্ট কুইজের মার্কটা একটু দিলে ভালো হইতো। এইটা আমি অফিসে কথা বলেছি, ওই যে যেটা বললাম যে সার্ভারে আমার সামহাও একটা আপনাদের ব্যাচেই শুধু একটা ইস্যু হচ্ছে যে আমার নাম্বার ইনপুট দেওয়ার ওই পোর্টালটাই আসছে না, বাকি সবারটা আসে, এটা আসছে না। তো আমি এটা রিজলভ করার জন্য বলেছি, দেখি এটা সমাধান হয়ে গেলেই নাম্বার দিয়ে দিব। সবগুলো দেয়া আছে, রেডি আছে, জাস্ট ওই পোর্টালে আপলোড করার জন্য দেরি হচ্ছে আর কি। এই সপ্তাহে যদি ফিজিক্যাল ক্লাস হয় তাহলে আমরা খাতাও লিখতে পারি ওই ক্লাসে। হ্যাঁ, আমি তাহলে যদি ফিজিক্যাল ক্লাস আমি খাতাগুলো নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, আমি আপনাদের যারা প্রেজেন্ট আছেন আজকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই যে এই ড্রাফটিং রিলেটেড বা এই সংক্রান্ত কিছু, এটা আপনারা যে কোনো সময় গ্রুপে আপনারা করতে পারেন, বাট আমি আবারও টাইমলাইনটার কথা বলে দিচ্ছি। টাইমলাইনটা হবে ফ্রাইডে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে আপনারা সবাই এই কাজটা শেষ করে জমা দিয়ে দিবেন। শনিবারে অর্থাৎ আমাদের 22 তারিখের যে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, 22 তারিখে হচ্ছে আমরা এই প্রেজেন্টেশনটা আমরা নিয়ে নেব।
তাহলে আর কোনো যদি ইস্যু না থাকে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।